চাকরির পাশাপাশি অনার্স অথবা অনার্সের পাশাপাশি চাকরি কিভাবে সম্ভব? আমি নিজে অবশ্য চাকরির পাশাপাশি অনার্স করি নাই, মাস্টার্সটা করেছিলাম। অনার্স এবং মাস্টার্সের মধ্যে তফাৎ আছে, তবে আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা কিনা চাকরির পাশাপাশি অনার্স কন্টিনিউ করেছে, অথবা উল্টাটা বলতে পারো। এখন আসলে যেটা হয়েছে যে কিছু অপশন আছে যেটা দিয়ে তোমরা চাইলে এই চাকরির পাশাপাশি অনার্স করতে পারো। এখন একটা প্রবলেম হয়েছে কি যে জানো, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ম করেছে যে তোমরা যদি 75% অথবা 60% অ্যাটেন্ডেন্সের কথা আমরা শুনি, যে যদি না রাখেও তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন এই নিয়মে কিন্তু আবার চাকরি করে আবার অনার্স করাটাও টাফ হয়ে যায়। কিন্তু কিছু আছে ঝোল যেটা দিয়ে আমরা চাইলে একটু হলেও বিকল্প ট্রাই করতে পারি। দেখো, সবার পারিবারিক অবস্থা কিন্তু এক না, এটা কি তুমি মানো? আমি মানি। কারণ দেখা যায় অনেকেই পারিবারিকভাবে সচ্ছল, তারা চাকরি না করলেও হয়, বাবা প্রতি মাসে 8-10 হাজার 20 হাজার টাকা পাঠায়, নিজের মতো করে চালায়। আবার অনেকে দেখা যায় ভালো স্টুডেন্ট, ভালো জায়গায় মানে ভর্তি হচ্ছে, যার কারণে দেখা যায় টিউশনিও পায়, সো ওই সময়তে কন্টিনিউ করতে পারে। আবার অনেকেই আছে যারা কিনে দুইটার একটাও নাই, তাদের একমাত্র অপশন হচ্ছে যে চাকরিতে জয়েন করা এবং তার পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাওয়া। কারণ তার যে মানে ফিউচারের যে মিশন আছে বা ভিশন আছে, যেটাই হোক না কেন, সেটা সে অনেক ভালো কিছু করতে চায়। একটা ভালো একটা সার্টিফিকেট অর্জন করার মাধ্যমে সে চায় যে আরো বেটার একটা পোস্টে যাওয়ার জন্য, অথবা ভালো আরো কোনো কিছু করার জন্য। তো সবকিছু মিলে একটা কাহিনী তো আছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে পসিবল। প্রথমত পসিবল এইটাই যে আমি এখানে একটা নর্মাল ডিসকাশন করবো, এমন না যে আহামরি অনেক কিছু শিখিয়ে দিচ্ছি। এটা তোমরা জানো, বাট একটু গুছিয়ে বুঝিয়ে বলি তোমাদেরকে। এক হচ্ছে চাকরির পাশাপাশি পড়াশোনাটা পসিবল। এক, তুমি যদি কোনো নর্মাল প্রাইভেট কলেজগুলো কন্টিনিউ করো, সরকারি কলেজগুলোতে প্রচুর পরিমাণে ক্লাস হয়, সেখানেও বেশ কড়াকড়ি, এবং সেখানে তোমাকে রেগুলার উপস্থিত থাকতে হবে, পরীক্ষা দিতে হবে, সব কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, না তো তোমাকে তারা বাদ দিয়ে দিবে। কারণ তাদের কোনো তো দায় থাকা বিষয় নাই যে তোমাকে নিয়ে কন্টিনিউ করতেই হবে, কন্টিনিউ না করলে তোমার তাদের চাকরি থাকবে না, এমন বিষয়টা না। তারা যেটা করছে যে তুমি যদি পড়াশোনাতে বিলম্ব করো, নিয়মিত ক্লাস না করো, তোমাকে স্কিপ করে তারা মুভ করবে তাদের মতো করে। তারা তাদের সরকারের যে রুলস অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির যে রুলস, সেটা তারা ফলো করে পাই টু পাই। তো ওই কলেজগুলোতে তোমরা গিয়ে সাইন করতে পারবে না। এখানে কলেজ নির্বাচনে তোমরা গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে অথবা প্রাইভেট কলেজগুলো রয়েছে, সেগুলোতে ফোকাস হতে পারো। সেখানে তুলনামূলক ক্লাস কম হয়, সেখানে তুলনামূলকভাবে টিচারকে তুমি কনভিন্স করতে পারো, বা সেখানে টিচাররা তোমার প্রতি নির্ভরশীল। যে স্টুডেন্টই এমনি পাই না, তার মধ্যে যদি এই স্টুডেন্টগুলো চলে যায় তখন সমস্যা, তখন ওইখানে গিয়ে ওইসব কলেজে তোমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারো। এটা ডিপেন্ড করবে তোমার এলাকাভিত্তিক কলেজগুলো অথবা জেলা পর্যায়ের কলেজগুলো কোনটা কিভাবে কি আছে। তবে ম্যাক্সিমাম বেসরকারি কলেজ, যেহেতু তুমি ওখানে ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে যে স্যালারি প্রোভাইড করো, প্রত্যেক মাসে তোমার বেতন নেয় তারা, আবার ফর্ম ফিল আপ সব বিভিন্ন খরচ আছে, মানে তাদের বেতন, শিক্ষকদের বেতন বা কলেজের আনুষঙ্গিক খরচে তোমার টাকা দিয়ে চলে। সেই সব জায়গায় তুমি এই অ্যাডভান্টেজটা নিতে পারো। সেখানে তুমি যারা চাকরি করার পাশাপাশি অনার্সটা করতে পারো। তবে এখানে একটা অপশন আছে, একটু ব্যয়বহুল হয়ে যায়। সরকারি কলেজে যদি পড়াশোনা করা যায়, সেখানে কিন্তু খরচ অনেক কম বেসরকারি কলেজের তুলনায়। যেহেতু তুমি চাকরি করছো, টাকা ইনকাম করছো, তোমাকে এইটুকু কষ্ট করতেই হবে। দুই নম্বরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সাবজেক্ট। কিছু কিছু সাবজেক্ট আছে যেটা দিয়ে চাকরি করে মানে চাকরি তো দূরের কথা, মানে পড়াশোনার পাশাপাশি তুমি টিউশনিও করতে পারবে না। এমন এমন টাফ সাবজেক্ট আছে যেখানে নিয়মিত ক্লাস করতে হয়, ল্যাব হয়, তোমার প্র্যাকটিক্যাল হয়, অথবা তোমার এক্সামের পর এক্সাম, ক্লাস রেগুলার, প্রাইভেট পড়তে হয় প্রচুর, মানে তোমার পড়তে হচ্ছে, এক্সট্রা ক্লাসেস নিতে হচ্ছে। তো সেই জায়গায় তো সম্ভব না। তাই সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে যারা কিনা চাকরির পাশাপাশি অনার্স করতে চাও, তারা সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে নর্মাল সাবজেক্ট, বেসিক সাবজেক্টগুলো চয়েস করতে পারো। বিশেষ করে মানবিক কিছু সাবজেক্ট আছে যেটা পরীক্ষার 1-2 মাস আগে তুমি লাগলে চাকরি ছেড়ে দিলা, অথবা চাকরি থেকে বলে নিলা যে আমি 1 মাস এটা ব্রেক নিব, বা 1.5 মাসে বা 2 মাসে এটা ব্রেক নিব। মানে পরীক্ষা চলাকালীন 1 মাস আর পরীক্ষার আগের 1 মাস, এই 2 মাস পড়লো মোটামুটি কে দেয়। সেখানে হয়তোবা তুমি একদম হায়ার ফার্স্ট ক্লাস তো পাবা না, বাট তুমি যদি একটু মানে তোমার যদি পড়াশোনা কন্টিনিউ 1 মাস করতে পারো, মোটামুটি দেয় ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস তোমার চলেই আসবে। বিষয়টা এমন হয়ে যায় আর কি। তো দেখা যায় যে সাবজেক্ট নির্বাচনে মানবিকের সাবজেক্ট গুলো তোমরা চয়েস করতে পারো।
স্কিপ করতে বলবো বিবিএ সব সাবজেক্ট, কারণ এখানে বিবিএ যে ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং সবগুলোতে ম্যাথ আছে, প্রত্যেক বছরই ম্যাথ আছে। ওইগুলো তোমাদের প্রাইভেট পড়তেই হবে। যদি পড়াশোনার পাশাপাশি চাকরি করে আবার প্রাইভেটও পড়তে পারো তাহলে ওই সাবজেক্টগুলো নাও। সায়েন্সের সাবজেক্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে প্যারা দিবে, সেখানে প্রত্যেকটা সাবজেক্টের ল্যাব আছে, ল্যাবের জন্য ক্লাস করতে হবে তোমাকে। আবার হচ্ছে যে এমনিতে তো সাবজেক্ট ভিত্তিক তো পড়াশোনা করতেই হবে। আবার বাংলা ইংরেজি কয়েকটা সাবজেক্ট একটু প্যারা আছে। এই বাদে বাকি যে নর্মাল সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, সেই সাবজেক্টগুলো না, যেমন রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস, ইসলাম শিক্ষা, সমাজকর্ম, সমাজ বিজ্ঞান বা দর্শন, এরকম যে সাবজেক্টগুলো আছে এইগুলো নিয়ে আগাইতে পারো। আবার এমন ভাইবো না যেগুলো একদম সহজ পানির মতো। হ্যাঁ, এগুলো নিয়ে অনেক ভালো ফলাফল করা যায়। বা তুমি যদি পরীক্ষার আগে 2 মাস একটু বসো, ভালোভাবে পড়ালেখা করো, তাহলে অন্তত কি মোটামুটি পাস করে যাবা, বেঁচে থাকবে না বা ঝামেলায় পড়বা না। মানে এমন না যে একদম অনেক কঠিন, আবার এমন না যে একদম সহজ, পানির মতো সহজ। এগুলো প্রচুর পরিমাণে এফোর্ট তোমাকে দিতে হবে এক্সামের আগ মুহূর্তে। ওকে, আর লাস্ট একটা অপশন আমি তোমাদেরকে সবাইকে বলি, দেখো, চাকরি এবং পড়াশোনা দুইটা একসাথে যে চালায় নিতে পারে আমার মনে হয় যে সে অনেক এগিয়ে যায়। কেননা আমি আমার লাইফে অনেক ফ্রেন্ডকে দেখেছি, আমি বুঝাই বলি। আমার লাইফে আমরা যখন অনার্স কমপ্লিট করেছি, আমাদের প্রায় এখনো প্রায় 10 থেকে 12টা ছেলে আমি জানি যে ওরা এনজিওতে জব করে, পড়াশোনা করেছে আমাদের সাথে, আড্ডাবাজি, ক্যাম্পাস ট্যাম্পাসে অনেক কিছু করেছে। ওরা কি করলো, ওরা পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করে নাই। ওরা এখন বর্তমানে মাস্টার্স কমপ্লিট করার পরে বিভিন্ন এনজিওতে এবং প্রাইভেট সেক্টরে আছে। ওদের স্যালারি রেঞ্জ যদি বলি সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত, 15 থেকে 35,000 টাকার মধ্যে ওরা বর্তমানে স্টে করছে। অপরদিকে আমার প্রায় 3-4টা ফ্রেন্ড আমি চিনি যারা কিনা অনার্স করার পাশাপাশি মাস্টার্স করেছে এবং ওই পাশাপাশি ওরা চাকরিও করে গেছে। এবং বর্তমানে আমার একটা ফ্রেন্ড আছে, ও বেশ ভালো পজিশনে টপ করছে, ওর স্যালারি অলমোস্ট প্রায় 60 থেকে 80,000 টাকার মতো। আর যে ফ্রেন্ড আছে ওরা সবাই 40-এর উপরে স্যালারি পায় কোম্পানি বেসিসে। কারণ ওরা ওই যে ওদের এক্সপিরিয়েন্স, বুঝো প্রায় 6-7 বছরের এক্সপিরিয়েন্স অনার্স এবং মাস্টার্সে, ওরা ওই সময় কিন্তু চাকরিও করেছে, পড়াশোনাতে কষ্ট হয়েছে, আইসে টিচারদের 2-4টা বকা শুনতে হয়েছে, অথবা অনেকের ইয়ারও গ্যাপও গেছে চাকরির কারণে, কিন্তু ওরা কন্টিনিউ করেছে লাস্ট পর্যন্ত। এবং ওদের ওই এক্সপিরিয়েন্সটা এবং এখন এই সার্টিফিকেটের যে কোলাবোরেশনটা ওর স্যালারি অনেক বড় একটা বুস্ট আপ দিয়েছে। ঠিক আছে, যেটা এই যারা এতদিন পর্যন্ত চাকরি করেছে, চাকরি করে নাই, পড়াশোনা করেছে, হঠাৎ করে যখন ওরা জয়েন করলো, সবাই বিগিনিং পর্যায়ে আছে। দেখা যায় আমার ওই ফ্রেন্ডের অধীনে এখন ওদের চাকরি করতে হচ্ছে, একটু বলা যেতে পারে। ও বস আর ওরা হচ্ছে এমপ্লয়ি, এমন একটা বিষয় হয়ে যাচ্ছে। সো যারা এই জিনিসটা ডিসিশন নিবা, হয়তো একটা কোশ্চিন হইতে পারে তোমার জন্য, বাট এটা একটা গুড ডিসিশন বলে আমার কাছে মনে হয়। ঠিক আছে, আমি নিজেও মাস্টার্স অনার্সে কমপ্লিট করার পর আমি জয়েন করেছি ভাইয়ের কোম্পানিতে, দেন আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তো ইউটিউব করতে চলে গেছে। সো ওভারঅল আমি কাজ করেছি, পড়াশোনার পাশাপাশি কাজও করেছি এবং রেজাল্টও মোটামুটি কাছে ছিল। পরীক্ষার আগে 2-3টা মাস যদি তুমি প্রপারলি টাইম দাও, ট্রাই করতে পারো একটা ভালো রেজাল্টের, অন্তপক্ষে পাস তো চলেই আসবে ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবা। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।